বাংলাদেশে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে 2 লাখ কোটি টাকা সমপরিমাণ জাল নোট দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। তাদের এই অপকর্মে মদদ দিচ্ছে পার্শ্ববর্তী দেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা। বিশেষভাবে দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ব্যবস্থায় নকল মুদ্রা তৈরি করে দিচ্ছে তারা। এছাড়া বাংলাদেশের টাকশালে ব্যবহৃত মেশিন ও যন্ত্রাংশ ওই দেশেই তৈরি, সেই মেশিনও এই কাজে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে জাল মুদ্রায় ব্যবহৃত কাগজ এবং বাংলাদেশের নোটের কাগজ একই হয় সন্দেহ আরও বেড়েছে। বাংলাদেশের টাকশালে ছাপা নোটের আদলে নিখুঁতভাবে তৈরির কাগজ জাল মুদ্রাগুলো পার্শ্ববর্তী দেশে তৈরির পর গোয়েন্দারা চোরা পথে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। সম্প্রতি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়েরের দেয়া একটি পোস্টের পর বিষয়টি নিয়ে বাংলাদেশের গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। এমন কোনো খবর কি আসলে সরকার জানে কিনা? যদি জেনে থাকে, কেমন করে এই ষড়যন্ত্র সরকার মোকাবেলা করবে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত নিউজটা তো আমিও দেখলাম আজকেই। তো সরকার এগুলি তো সরকারের জানার মেকানিজম খুব সিম্পল। যখন আপনি গণমাধ্যমে নিউজ হয়েছে, যেখানে এত সেন্সিটিভ একটা বিষয়, এটা সুনির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে এগুলি নিয়ে কাজ শুরু আশা করি করে দিয়েছে ইতিমধ্যে। তো এমনিতে ওভারঅল তো একটা জিনিস সত্য যে বাংলাদেশকে আনস্টেবল করা, বাংলাদেশের সামনে নির্বাচনকে কীভাবে ব্যাহত করা যায়, এখানকার শান্তি শৃঙ্খলা যেন ফিরে না আসে, সে বিষয়ে নানান পক্ষ তো দীর্ঘদিন থেকে সক্রিয়, এটা আমরা জানি। সুতরাং উইপন্স তো নানান রকম আছে, এক এক সময় ব্যবহার করবে, কখনো সংখ্যালঘু উইপন্স ব্যবহার করবে, কখনো নানান সময় নানান উইপন্স ব্যবহার করে, কখনো ভারতে পালিয়ে থাকা পতিত শেখ হাসিনা, সে নানানভাবে উস্কানি দিবে, নানান মানুষকে বিভ্রান্ত করবে, কখনো খুব স্ট্রংলি, আপনি যদি এটা সত্য হয়ে থাকে, আমি জানি না, এটা হাইলি ইনভেস্টিগেট করার বিষয়, নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের সিআইডি, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলি এটা নিয়ে কাজ করবে, একটাই আসবে। আমি আপনাকে একটা জায়গায় একটু রেসপন্স করতে, খুব ইন্টারেস্টিং আলোচনাটা, ওই আপনারা যেটা বাংলাদেশ জাতীয় লীগ, জাতীয় লীগ নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এই দলটা কিন্তু দীপু ভাই যেটা বললেন কোর্ট থেকে, আমার মনে হয় তা না, মানে এটা পার্টিকুলারলি ইলেকশন কমিশনের বিষয়, আমি খুব বেশি জানি না, তবে আমিও নামটা দেখার পরে একটু জাস্ট পড়াশোনা করে বোঝার চেষ্টা করলাম, কাগজে একটা রিপোর্ট দেখলাম, এরা কিন্তু বেশ কয়েকটা নির্বাচন অংশ নিয়েছে, তাই হ্যাঁ, আপনার জাতীয় পার্টি গঠনের আগ পর্যন্ত 3টা জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে এই দল, তারা এমপিও হয়েছে, ইভেন সিরাজুল আতাউর রহমান সম্ভবত, হ্যাঁ, তো ইভেন এই পার্টির যিনি চেয়ারম্যান ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন, তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন এরশাদের সময়। ইন্টারেস্টিং। আনফর্চুনেটলি পরবর্তীতে এই 90s-এ সেই পার্টিটা বাংলাদেশের মানে টোটালি রাজনীতির ল্যান্ডস্কেপ থেকে একরকম নাই হয়ে গেছে। যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে গত বেশ কয়েক বছর ধরে এই পার্টিটা নিবন্ধন পাওয়ার জন্য ইলেকশন কমিশনে আবেদন দিয়েছে, যেটা আমি একটা রিপোর্ট পড়েছিলাম আর কি, কিন্তু ওনারা আবেদনটা পায় নাই, যেহেতু নামের সঙ্গে লিক ঠিক আছে, কোথাও যেখানে এখন হঠাৎ করে আমরা এটা শুনছি। এখন আমি আপনাকে এই প্রসঙ্গটা কেন আমি অবতারণ করলাম, সেটা হচ্ছে আমাদের যে আরপিও, যে রাজনৈতিক দলগুলি যে আইনের বদলে ক্ষমতা বলে নিবন্ধন পায়, সেখানে যেমন অনেকগুলি কন্ডিশন আছে না, এরকম যে আপনার এতগুলি কমিটি থাকা লাগবে, এতগুলি ইয়ে থাকা লাগবে, সেখানে কিন্তু যদি অতীতের সংসদে কেউ এমপি থাকে, সেটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ। সেটা এই একজন এমপি থাকার মধ্য দিয়েই একটা পার্টি নিবন্ধন পাওয়ার জন্য ক্যাপাসিটি অর্জন করে। এখন সেই কারণে কিনা, আমি জাস্ট এটা অন্য মানে কোনো ইয়ে না, আমি জাস্ট আলোচনাটা আসছে এই কারণে বললাম, সম্ভবত ওই গ্রাউন্ডে তাদের কিন্তু অনেকজন এমপি ছিল আর কি, প্রাইম মিনিস্টার পর্যন্ত ছিল এই পার্টি থেকে, বাংলাদেশ জাতীয় লীগ বা জাতীয় লীগ, এবং তাদের প্রতীক ছিল নির্বাচনে নাঙ্গল। জি, রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য। নতুন ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র $6 কোটি এবং যুক্তরাজ্যে £2,70,00,000 দেবে। গত মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি আসে। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য নতুন সহযোগিতা পাওয়া গেল, মানে তারা সহযোগিতা দিয়ে যাবে আর আমরা রোহিঙ্গাদের পালন করতেই থাকবো, এরকম কিছু প্রত্যাবাসন নিয়ে কার্যকরী কোনো আলাপের সুসংবাদ কি দিতে পারেন ফয়েজ আহমদ? হ্যাঁ, আপনার স্পিরিটটার সঙ্গে আমি একমত। আমরা তো দেখেন, আপনি চিফ অ্যাডভাইজার ওই সম্মেলনে যে একটা বক্তব্য দিয়েছে, উনি বলছেন রোহিঙ্গা সমস্যার অনলি সলিউশন হচ্ছে প্রত্যাবর্তন, এর বাইরে কোনো সলিউশন নেই। বাট আনটিল আমার মনে হয় আপনি পানি খেয়ে নেন, আমি প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে নিচ্ছি। আমি এর মধ্যে মোস্তফা ফিরোজ আপনার কাছে ওই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। এই যে জাল টাকা দিয়ে অর্থনীতি দুর্বল করার যে একটি চেষ্টা চলছে, এই ধরনের কিছু রিপোর্ট এসছে গণমাধ্যমে, এতে করে দেশের অর্থনীতিতে কতটা আসলে বিপদের কারণ হতে পারে?
এটা তো একটা ধারণা, মানে এটা এখনো প্রমাণিত বা সরকার অ্যানাউন্স করেনি এই ধরনের। এটা যদি হয় এটা তো ভয়ঙ্কর বিপর্যয়, কারণ আমাদের ইকোনমি এখন পতন যেটা হচ্ছিল সেটা থেকে স্থির আছে। এটা হ্যাঁ উপরমুখী এখনো হয়নি, উপরমুখী হওয়ার মতন কিছু প্রবণতা আছে, এটা ঠিক। সরকারের এই ক্ষেত্রে বেশ সফলতা আছে। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় খুব দারুণ কাজ করেছে, এটা স্বীকার করতেই হবে। যে অবস্থা, মানে ব্যাংক খালি হয়েছে, লুটপাট হয়েছে, সেটা একদম নিচের দিকে ধসে যাওয়ার কথা ছিল, এটা আপ্রাণ চেষ্টা চলছে। এই অবস্থায় যদি এর মধ্যে এটা ঢোকে তাহলে ওই আবার সেই প্রবণতা হবে এবং খুব দ্রুত গতিতে পতনটা হবে। হয়তো হিসাব নিকাশ করে এই ষড়যন্ত্রকারীরা এটা করতে পারে। তবে যেহেতু আমরা আলোচনা করছি, আমাদের হাতে তথ্যপত্র নেই, সরকার নিশ্চয়ই এটার ব্যাপারে খুব সতর্ক হবে। তবে এটা ঠেকানোর আসলে মেকানিজমটা কি, এটা বলাটা খুব কঠিন। আমি জানি না যে মানে যদি ঢুকেই পড়ে তাহলে এটা কি শনাক্ত করা যাবে, তাহলে সমস্ত নোট বাতিল করে নতুন করে অন্যভাবে ছাপতে হবে। এটা সরকারের জন্য একটা বড় ধরনের বিপদ এবং চ্যালেঞ্জ। আমি জানি না এটা সরকার কত প্রস্তুত আছে। জি, ফয়েজ আহমদ, রোহিঙ্গা প্রসঙ্গে কথা হচ্ছিল। যেটা বলছিলাম যে আপনি মাননীয় প্রধান উপদেষ্টা যে হাই লেভেল কনফারেন্সে যিনি যেটা বলেছেন যে রোহিঙ্গা সমস্যা সলিউশনের অনলি সলিউশন হচ্ছে প্রত্যাবর্ষণ, সেটার কোনো বিকল্প নেই। সেটার জন্যই উনি এই বিশ্বের সকল দেশগুলির, বিশেষ করে এখানে অনেকগুলি দেশের খুব গুরুত্বপূর্ণ রোল আছে, তাদের স্পষ্ট ভূমিকা চেয়েছেন এবং সেটা যেন দ্রুতই করা যায়। এবং উনি একটা জিনিস জোর দিয়েছেন যে আমরা যেই পয়েন্টটা বারবার বলছি যে রাখাইনে যেখানে আমরা রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে চাই, সেই জায়গাটা একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে। সুতরাং আপনি তো খুব স্বাভাবিক যে আপনার এখানে যারা এখন আশ্রয়ে আছে তাদেরকে আপনি একটা যুদ্ধের মধ্যে ঠেলে দিবেন না, ওই জায়গায় দিবেন না। এটা যেমন একটা গ্রাউন্ড। প্রফেসর ইউনূস আরেকটা কথা বলছেন যে শুধুমাত্র ওখানে যুদ্ধ পরিস্থিতির জন্য আমরা দিতে পারবো না, এই আলোচনার মধ্যে আমরা আটকে থাকতে চাই না। সেটার একটা অল্টারনেটিভ বিশ্ব নেতাদেরকে বের করতে হবে যে তারা তাদের দেশে কিভাবে ফিরবে। সুতরাং এইটা যেমন জোর দেওয়ার বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে রোহিঙ্গা যারা আছে, আপনি জানেন যে ইউএসের নিউ পলিসি, তারা এইড কাট করছে, নানানভাবে রোহিঙ্গাদের সহযোগিতা নানানভাবে কমে যাচ্ছে। ইভেন গ্লোবাল ডিসকাশন থেকে ওটা অনেকটা নাই হয়ে গেছিল, যেটা আবার নতুন করে হয়তো সরকারের নানা উদ্যোগের কারণে সেটা আবার আলোচনায় এসেছে। তা সেখানে কিছু এইড পাওয়া, এটা একটা ইতিবাচক দিক, এটা ওই কনফারেন্সের ইমিডিয়েট সাকসেস। কিন্তু শুধু এইড পাওয়া, তাদেরকে সহযোগিতা দিয়ে এখানে, এটা তো তাদের জন্য তো কোনো জীবন না, তাদেরও তো তাদের একটা স্বাভাবিক জীবনে ফেরার অধিকার আছে। এই বিষয়টা বিশ্ব নেতৃত্ব বুঝে কিনা। আপনি যদি ওই কনফারেন্সে দেখেন যে রোহিঙ্গাদেরকে যারা প্রতিনিধিত্ব করছিল তারা হাইলি অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, সেখানে তারা তাদের কথাগুলি বলার একটা প্ল্যাটফর্ম পেয়েছে। জাতিসংঘ বাংলাদেশের অনুরোধে দীর্ঘদিন থেকে বাংলাদেশ এটা নিয়ে কাজ করেছে। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছে, আপনি জানেন, রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছে। সেই অনুরোধের প্রেক্ষিতে জাতিসংঘ এবার অধিবেশনের শেষ হওয়ার পরেই একটা হাই লেভেল কনফারেন্স, যেখানে প্রায় বিশ্বের 70টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, মিয়ানমার ছিল, চীন ছিল। সুতরাং এটা আমাদের জন্য এই আলোচনাটাকে এগিয়ে নেওয়ার জন্য আরেকটা। হ্যাঁ, আর আপনি যেটা বলছেন যে আসলে আমরা কি মানে ইমিডিয়েটলি, এটা আমার আপনার সবাই আসলে প্রত্যাশা করি যে আলোচনা শেষেই আমরা যদি ব্যাগ ভরে রেজাল্টটা নিয়ে আসতে পারি, সেটা টাফ।